আসসালামু আলাইকুম। আমরা আজকে স্থিতিস্থাপক বিভব শক্তি নিয়ে আলোচনা করব। তবে স্থিতিস্থাপক বিভব শক্তি আলোচনার পূর্বে আমরা কাজ ক্ষমতা ও শক্তি এই চ্যাপ্টারের কিছু বেসিক কথাবার্তা নিয়ে আলোচনা করব। তোমরা কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবা। আশা করি তোমরা সবগুলোই বুঝতে পারবা। তোমরা যেহেতু অলরেডি কাজ ক্ষমতা ও শক্তি পড়ে ফেলছো, সেহেতু এটা তোমাদের বোঝা আরও বেশি সহজ হবে। ঠিক আছে? আচ্ছা, প্রথমে আমরা দেখি যে কাজের সংজ্ঞা। বল প্রয়োগে কোনো বস্তুর যদি সরণ ঘটে, তবে বল এবং বলের দিকে সরণের উপাংশের গুণফলকে কাজ বলে। ভেক্টরের ভাষায় আমরা সেটা কিভাবে লিখি, যে কৃত কাজ ডাব্লিউ ইকুয়ালস টু প্রযুক্ত বল এফ ডট বস্তুর সরণ এস। ঠিক আছে, তোমাদের এটা সকলের মনে থাকার কথা। এখন আমরা সামনে যে আলোচনা করব, সে আলোচনাকে সহজ করার জন্য আমরা ধরে নিলাম বল এবং সরণ একই দিকে। অর্থাৎ ধরো এই একটা বস্তু আছে, এই বস্তুর উপরে আমি এই দিকে এফ বল প্রয়োগ করার ফলে বস্তুর একই দিকে এস পরিমাণ সরণ হইল। তাহলে এই বস্তুর উপরে এফ বল প্রয়োগ করার ফলে কৃত কাজ ডাব্লিউ কি হবে, এফ ডট এস। এটাকে আমরা লিখতে পারি এফ এস কস থিটা। তাহলে যেহেতু এখানে থিটা 0 ডিগ্রি, সেহেতু কস 0 মানে 1, তাহলে আমাদের কৃতকাজ আসবে এফ এস। ঠিক আছে, এইখানে একটা জিনিস তোমরা খেয়াল করো যে ডাব্লিউ ইকুয়ালস টু এফ এস আমরা কখন লিখতে পারি। দেখো, আমি যে বলছি এই বস্তুটার উপরে আমি এফ বল প্রয়োগ করলাম। এখন দেখো, পুরা পথব্যাপী বস্তুটার যে এস সরণ হয়েছে, অর্থাৎ বস্তুটা এফ বল প্রয়োগ করার ফলে এইখান থেকে এইখানে চলে আসছে। অতএব বস্তুটার যে এস সরণ হইল, এই পুরা পথব্যাপী কিন্তু বস্তুর উপরে এফ বল কাজ করতেছিল। ঠিক আছে, এফ বলের মানের কোনো পরিবর্তন হয় নাই, দিকেরও কোনো পরিবর্তন হয় নাই। এই জিনিসটা তোমরা একটু ভালোভাবে খেয়াল করো। দেখো যে বল প্রয়োগে বস্তুর যে সরণ হইল, পুরা পথব্যাপী প্রযুক্ত বলের মানেরও পরিবর্তন হয় নাই, দিকেরও পরিবর্তন হয় নাই। এই ধরনের বলকে আমরা কি ধরনের বল বলি? এই ধরনের বলকে বলি আমরা ধ্রুব বল। তাহলে তোমরা যে শিখছো ডাব্লিউ ইকুয়ালস টু এফ ডট এস, বা এফ এবং এস এর দিক যদি একই হয় তবে ডাব্লিউ ইকুয়ালস টু এফ এস, এটা কোন বল দ্বারা কৃত কাজ? এটা হচ্ছে ধ্রুব বল দ্বারা কৃত কাজ। অর্থাৎ পুরা সরণব্যাপী বলের মানেরও পরিবর্তন হবে না, বলের দিকেরও পরিবর্তন হবে না। যদি এই পথের মধ্যে কোথাও বলের মান অথবা দিকের পরিবর্তন হয়, তবে কিন্তু আমরা তখন আর ডাব্লিউ ইকুয়ালস টু এফ এস এইভাবে করতে পারবো না। তখন আমরা কিভাবে করব সেটা আমরা একটু দেখি। আমরা এখানে দেখব যে শুধুমাত্র বলের মানের পরিবর্তন হচ্ছে এমন বল দ্বারা কৃতকাজ কীভাবে বের করে। বলের দিক যদি পরিবর্তিত হয়, সেটার একটু অ্যাডভান্স, আমরা সে সম্পর্কে আজকে আলোচনা করব না। দেখো, মনে করো যে একটা বস্তু এইখান থেকে এইখানে গেছে, বস্তুর সরণ হয়েছে এক্স। এখন দেখো, এই বস্তুর উপরে আমি ধরলাম একটা বল কাজ করতেছে। ঠিক আছে, প্রথমে ধরো একটা পরিবর্তনশীল বল কাজ করতেছে। হ্যাঁ, প্রথমে ধরো এইটুক পথ F1 বল কাজ করলো, তারপর এইটুক পথ F2 বল কাজ করলো, এইটুক পথ F3 বল কাজ করলো, এইটুক পথ F4 বল কাজ করলো, এইটুক পথ F5 বল কাজ করলো। তার মানে বলের মানটা চেঞ্জ হচ্ছে সময়ের সাথে সাথে। এটা একটা খেয়াল করো। দেখো, আমি এখানে অনেক বড় করে দেখাইছি, ঠিক না, যে F1 বল পুরো পথব্যাপী কাজ করতেছে, F2 বল এই পুরো পথব্যাপী কাজ করতেছে, F3 বল এই পুরো পথব্যাপী কাজ করতেছে। এখন এমনও তো হইতে পারে যে বলের মান প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে চেঞ্জ হচ্ছে, তখন তুমি কিভাবে করবা? ঠিক আছে না?
এইখানে আমরা দেখাচ্ছি যে এই বস্তুটার উপরে একটা বল কাজ করতেছে, যে বলটা সময়ের সাথে সাথে পরিবর্তিত হচ্ছে। এখন এটাকে আমরা কিভাবে বের করতে পারি এই বল দ্বারা কৃত কাজ? আমরা ধরো এইখানে খুবই ক্ষুদ্র একটা জায়গা নিলাম, সেই জায়গাকে নাম দিলাম আমরা ডিএক্স। তাহলে দেখো তো এই খুবই ক্ষুদ্র যে জায়গাটা আছে, এই জায়গাটুকুর মধ্যে বলের মানের তেমন কোনো পরিবর্তন হবে না। তার মানে এই জায়গাটুকুর মধ্যে যে বলটা কাজ করতেছে সেটাকে আমরা বলতে পারি ধ্রুব বল। শুধুমাত্র এই ডিএক্স অংশে যতটুকু বল কাজ করতেছে সেইটুকুকে আমরা বলতে পারি ধ্রুব বল। সেই বলটাকে আমরা নাম দিলাম কি? এফ। তাহলে দেখো তো এই যে শুধু ক্ষুদ্র ডিএক্স যে সরণ হয়েছে বস্তুটার, এই ক্ষুদ্র ডিএক্স সরণের ক্ষেত্রে একটা বল কাজ করতেছে, সেই বলটাকে আমরা ধ্রুব বল ধরতে পারি, সেটাকে আমরা বললাম এফ। তাহলে এই যে ক্ষুদ্র ডিএক্স সরণ হইল, এই ক্ষুদ্র ডিএক্স সরণের জন্য যে কৃত কাজ সেটাকে আমরা নাম দিলাম ডিডাব্লিউ। তাহলে ক্ষুদ্র ডিএক্স সরণের জন্য এই এফ বল দ্বারা কৃত কাজ হবে কি? এফ ডট ডিএক্স। ঠিক আছে? এখন তাহলে আমরা কি করতে পারি? এই পুরো যে রাস্তাটা আছে, পুরো রাস্তাটাকে এরকম ক্ষুদ্র ক্ষুদ্র ডিএক্স অংশে ভাগ করতে পারি। ক্ষুদ্র ক্ষুদ্র ডিএক্স অংশে ভাগ করে ওই ক্ষুদ্র ক্ষুদ্র ডিএক্স অংশে যে ধ্রুব বল আছে সেইটাকে সেই ডিএক্স দ্বারা গুণ করতে পারি। তাহলে ওই ক্ষুদ্র ক্ষুদ্র ডিএক্স অংশে আমরা কৃত কাজ পেয়ে যাব। তারপর আমি কি করব? সবগুলা ওই ক্ষুদ্র ক্ষুদ্র যে ডিএক্স অংশে কৃত কাজ অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র যে ডিডাব্লিউ বের হবে সেগুলো যদি যোগ করে দেই তাহলে আমি এইখান থেকে এখানে মোট কৃত কাজ পেয়ে যাব। এখন এত লেংদি একটা প্রসেস তুমি যদি দেখো, এইটাকে খুবই ক্ষুদ্র ক্ষুদ্র ডিএক্স অংশে ভাগ করতে যাও, অনেক সময়ের ব্যাপার বা অনেক কঠিন একটা ব্যাপার, সেটাকে আমাদেরকে সহজ করে দিচ্ছে কে? ইন্টিগ্রেশন বা যোগজীকরণ। তাহলে আমরা কি করব? এই পুরো রাস্তাকে একটা ক্ষুদ্র ডিএক্স অংশে ভাগ করব, ভাগ করার পরে ওই ডিএক্স অংশে একটা ধ্রুব বল নিব এফ। তারপরে আমি করব কি? এই যে ডিএক্সের এইখান থেকে এই পর্যন্ত আমি যোগজীকরণ করে দেব। তাহলে উভয় পক্ষে আমি ধরো এই যে এই সূত্রে দেখো, উভয় পক্ষে যদি আমি ইন্টিগ্রেশন করি, দেখো ডিডাব্লিউ এর ইন্টিগ্রেশন বা যোগজীকরণ হচ্ছে কি? ডাব্লিউ বা মোট কৃত কাজ সমান ইন্টিগ্রেশন অফ এফ ডট ডিএক্স। এখন এই জায়গাটাকে আমি বললাম x1, এই জায়গাটাকে আমি বললাম x2। তাহলে কোথা থেকে কোথায় ইন্টিগ্রেশন করব? x1 থেকে x2 তে। তাহলে লোয়ার লিমিট হবে x1, আপার লিমিট হবে x2। ঠিক আছে? এখন আমরা সাধারণত করি কি? এই যে বলটা আছে এই বলটাকে এই এক্সের বা সরণের ফাংশন আকারে প্রকাশ করি। আমি যদি এখানে সময়ের ফাংশন হিসেবে দেখাইছি, তবে তোমরা যত পরিবর্তিত বল নিয়ে কাজ করবা সিলেবাসে তোমাদের, সেখানে দেখবা যে বলটাকে একটা সরণের ফাংশন আকারে দেওয়া হবে। বলটাকে যখন সরণের ফাংশন আকারে দেওয়া হবে তখন তোমরা এটা ইন্টিগ্রেশন করতে পারবা এবং মোট কৃত কাজ বের করে ফেলতে পারবা। আশা করি এইটুকু সবাই বুঝতে পারছো, ধ্রুব বল দ্বারা এবং পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ। এখন আমরা চলে যাই বিকৃতিতে। দেখো ধরলাম এইখানে একটা এল দৈর্ঘ্যের একটা তার আছে, এই তারে আমি এফ বল প্রয়োগ করার ফলে তারটা প্রসারিত হইল। কতটুক প্রসারিত হইল? ডেল এল পরিমাণ প্রসারিত হইল। তাহলে এই যে তারটাকে আমি লম্বা করলাম, এর ফলে কি একটা কৃত কাজ আছে নাকি নাই সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। এবং সেই কৃত কাজটা কি ধ্রুব বল দ্বারা না পরিবর্তনশীল বল দ্বারা? আচ্ছা, এইখানে একটা জিনিস তোমরা খেয়াল করো যে যখন তার কোনো দৈর্ঘ্যের পরিবর্তন নাই তখন বলের মান কত? 0। তখন তোমাকে কোনো বলই প্রয়োগ করতে হইতেছে না। যখন তুমি তারটাকে একটু আর কি প্রসারিত করবা তখন দেখবা কি একটু বল প্রয়োগ করতে হবে। তুমি যত বেশি প্রসারণ করবা তত বেশি পরিমাণে বল প্রয়োগ করতে হবে। ঠিক আছে? তার মানে এইখানে যে আমি এফ বলটা বলতেছি, এই এফ বলটা কখন? যখন আমি ডেল এল পরিমাণ প্রসারণ করব তখন প্রযুক্ত বল এই তারের উপরে। ঠিক আছে? আমি কিন্তু শুরুতেই এফ বলটা দিয়ে দেই নাই, আমি কিন্তু আস্তে আস্তে বলের মানটা বাড়াইছি। বলের মানটা প্রথমে 0 ছিল, তারপর 0 থেকে আস্তে 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 এফ হয়েছে। ঠিক আছে? তাহলে
তোমরা তাহলে বুঝতে পারতেছো, তাহলে এখানে কিন্তু বলটা কি ধরনের বল? পরিবর্তনশীল বল, ঠিক না? দেখো আবার বলতেছি, যখন এই তারটা স্বাভাবিক অবস্থায় আছে তখন এর উপরে কোনো বিকৃতিকারী বল আছে? নাই। তারপরে তুমি স্বাভাবিক অবস্থা থেকে একটু বেশি সংকোচন করলা, তখন বিকৃতিকারী বলটা বাড়াইতে হবে। এর চেয়ে আরেকটু বেশি সংকোচন করলা, প্রসারণ করলা, তাহলে বল আরও বাড়াইতে হবে। এই প্রসারণ করে করে যখন তুমি ডেলেল পরিমাণ প্রসারণ করবা, তখন বলের মান কত দিতে হবে তোমাকে? এফ পরিমাণ বল দিতে হবে, ঠিক আছে? এখন যদি ধরো আমি এর মাঝে মাঝে একটা অবস্থান নেই, ধরো এই একটা এইখানে ধরলাম আমি এল, আমি কতটুকু প্রসারণ করলাম? এক্স পরিমাণ প্রসারণ করলাম। যখন আমি এক্স পরিমাণ প্রসারণ করলাম, এই অবস্থাতে আমাকে এফ পরিমাণ বল দিতে হইতেছে। তাহলে দেখো এই অবস্থাতে তাহলে ইয়ংয়ের গুণাঙ্কটা কি হবে? এই অবস্থায় ইয়ংয়ের গুণাঙ্ক হবে কি? এফ ডিভাইডেড বাই এ ডিভাইডেড বাই এক্স ডিভাইডেড বাই এল। তাহলে এইখান থেকে এফের মানটা কি আসে দেখো তো? এফের মান আসে ওয়াই এ এক্স ডিভাইডেড বাই এল। আচ্ছা, এইখান থেকেও তোমরা এটা বুঝতে পারো যে এই বস্তুর উপরে অর্থাৎ বিকৃতকারী যে বলটা আছে সেটা পরিবর্তনশীল বল। দেখো এই এফ এর মানটা কিন্তু এক্স এর উপরে নির্ভর করতেছে। ওয়াই এ এল অর্থাৎ ইয়ংয়ের গুণাঙ্ক, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আর হচ্ছে আদি দৈর্ঘ্য, তিনটাই কিন্তু ধ্রুবক। তাহলে এই এফ এর মানটা কিসের উপর নির্ভর করতেছে? কি পরিমাণ বিকৃতি হয়েছে তার উপরে, ঠিক আছে? অর্থাৎ কি পরিমাণ দৈর্ঘ্যের পরিবর্তন হয়েছে তার উপরে নির্ভর করতেছে। তাহলে দেখো দৈর্ঘ্যের পরিবর্তন যদি অল্প হয় তাহলে বলের মান হবে অল্প, দৈর্ঘ্যের পরিবর্তন যদি বেশি হয় বলের মান হবে বেশি, ঠিক আছে? এখন ধরো এই এক্স থেকে আমি খুবই ক্ষুদ্র পরিমাণ বাড়াইলাম, কতটুকু বাড়াইলাম? ডিএক্স পরিমাণ বাড়াইলাম। তাহলে ধরা যায় যদিও এই এফটাকে পরিবর্তনশীল, এখানে যেহেতু আমি খুবই ক্ষুদ্র একটা দৈর্ঘ্য বৃদ্ধি নিলাম ডিএক্স, তাহলে এই অংশটুকুর ভিতরে এই এফটা মোটামুটি ধ্রুবক ধরা যায়। তাহলে এই যে ডিএক্স পরিমাণ আমি প্রসারণ করলাম, এর ফলে এই এফ বল দ্বারা কৃত কাজটা কী হবে? এই ডিএক্স পরিমাণ প্রসারণ করার জন্য যে পরিমাণ কাজ করতে হবে সেটাকে আমরা নাম দিলাম ডিডাব্লিউ। সেটাকে আমরা বললাম ডিডাব্লিউ ইকুয়ালস টু এফ ডট ডিএক্স, ঠিক আছে না? এখন তাহলে যদি আমরা একটা কাজ করি, যে এটা হচ্ছে এই ক্ষুদ্র ডিএক্স স্মরণ করানোর জন্য বা এই ক্ষুদ্র ডিএক্স দৈর্ঘ্য বৃদ্ধির জন্য এই এফ বল দ্বারা কৃত কাজ। আর এই যে এফ বলটা সেটা কিন্তু দেখো যে স্মরণ যে হইতেছে, অর্থাৎ এই যে তার স্বাভাবিক অবস্থা আছে, স্বাভাবিক অবস্থা থেকে যত দূরে যাচ্ছে তার উপর নির্ভর করতেছে, অর্থাৎ এক্সের উপর নির্ভর করতেছে। আমি তোমাদেরকে আগেই বলছিলাম যে আমাদের যে সিলেবাসে পরিবর্তনশীল বলগুলো আসবে সেগুলো সাধারণত এক্সের ফাংশন আকারে হবে বা স্মরণের ফাংশন আকারে আসবে, ঠিক আছে? দেখো এখানে যে এফটা আসবে সেটা কিন্তু স্মরণের ফাংশন আকারেই আসবে। আচ্ছা, আমরা দেখতেছি সামনে। তাহলে কি দাঁড়ালো? আবার বলতেছি, দেখো ক্ষুদ্র ডিএক্স দৈর্ঘ্য বৃদ্ধির জন্য খুবই ক্ষুদ্র কৃতকাজ ডিডাব্লিউ ইকুয়ালস টু এফ ডট ডিএক্স। এখন যদি আমরা বললাম কি যে তুমি তো এইটুকের জন্য কৃতকাজ বের করছো, এই পুরোটা ধরো এইখান থেকে এই পরিমাণ প্রসারণ করা হইল, তাহলে কি পরিমাণ কৃতকাজ হবে সেটা বের করো, ঠিক আছে? তাহলে আমরা কিভাবে বের করতে পারি? তাহলে কি করব? আমি ইন্টিগ্রেশন করে দিব, ইন্টিগ্রেশন করব, তারপরে লিমিট দিয়ে দিব। লিমিট কি দেব? দেখো এইখানে এক্সটা কি ছিল? স্মরণ, ঠিক না? এইখানে যেটা এক্স সেটাকে এখানে আমি কি দ্বারা প্রকাশ করছি? ডেল এল দ্বারা প্রকাশ করছি। তাহলে এইখানে স্মরণ বা ইসের মান কত, বা ডেল এল এর মান কত? 0, ঠিক না? এখানে দৈর্ঘ্য বৃদ্ধি এক্স দ্বারা আমি কি প্রকাশ করতেছি? দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি পাইছে ওইটাকেই এখানে আমি কি দ্বারা প্রকাশ করতেছি? ডেল এল দ্বারা। দুইটা একই জিনিস আর কি। দেখো এইখানে তাইলে দৈর্ঘ্য বৃদ্ধির মান কত? 0, আর এইখানে দৈর্ঘ্য বৃদ্ধি কত? ডেল এল, ঠিক না? দৈর্ঘ্য বৃদ্ধি কোথা থেকে কোথায় গেছে? 0 থেকে ডেল এলে গেছে।
তাহলে এই সীমাতে যদি আমি যোগজীকরণ করি এই রাশিটাকে, তাহলে আমি মোট কৃতকাজ পেয়ে যাব এইখান থেকে এইখানে এই প্রসারণ করার জন্য, ঠিক না? তাহলে এই তারটাকে এই অবস্থান থেকে এই অবস্থানে নেওয়ার জন্য যে মোট কৃতকাজ সেটা কি হবে, এফ ডট ডিএক্স এর এই সীমা থেকে এই সীমা পর্যন্ত যোগজীকরণ। তাহলে এইখানে সীমা কত বা লোয়ার লিমিট কত, 0, আপার লিমিট কত, ডেল্টা এল। তাহলে আমাদের মোট কৃতকাজ সমান 0 থেকে ডেল্টা এল এফ ডট ডিএক্স। এখন দেখো এই যে এফ এর মানটা কি ছিল, এফ এর মান কিন্তু ছিল এই যে এইটা ওয়াই এ এক্স ডিভাইডেড বাই এল। এখন আমরা সেটা এইখানে বসাই দেব। দেখো তাহলে আমি এফ এর জায়গায় ওয়াই এ এক্স ডিভাইডেড বাই এল এইটা বসাই দেব। তাহলে এফ এর জায়গায় আমরা বসালাম কত, ওয়াই এ এক্স ডিভাইডেড বাই এল ডিএক্স। এখানে দেখো ওয়াই এ এল ইয়ংয়ের গুণাঙ্ক, ক্ষেত্রফল আর আদি দৈর্ঘ্য, এই তিনটা ধ্রুবক, এই তিনটাকে আমি বাইরে বের করে নিয়ে আসব। তাহলে আমাদের ভিতরে থাকলো এক্স ডিএক্স। তাহলে ডিএক্স এর সাপেক্ষে এক্স এর যোগজীকরণ কি হবে, এক্স স্কোয়ার বাই 2। তাহলে আমি লিখলাম এক্স স্কোয়ার বাই 2, আর আমি এখন লিমিটটা বসাই দিলাম কত থেকে কত, 0 থেকে ডেল্টা এল। তাহলে লিমিটের মান যদি আমি বসাই দেই তাহলে আমার আসতেছে কত, ওয়াই এ ডিভাইডেড বাই এল ডেল্টা এল স্কোয়ার ডিভাইডেড বাই 2। তাহলে এইটাকে আমি একটু সাজাই লিখি, এইখানে লিখলাম হাফ ইন্টু ওয়াই এ ডিভাইডেড বাই এল ইন্টু ডেল্টা এল স্কোয়ার সমান হাফ ইন্টু, দেখো ওয়াই এ লব ও হর দুইটাকেই আমি এল দ্বারা গুণ করে দিলাম, এল। তাহলে নিচে আসবে কি, এল স্কোয়ার ইন্টু ডেল্টা এল স্কোয়ার। দেখো হাফ ইন্টু এই এ ইন্টু এল অর্থাৎ ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য, এটা কি হয়ে যাবে, আয়তন। তাহলে এটা আমি লিখলাম ওয়াই ইন্টু ভি, ভি মানে কি ভলিউম বা আয়তন, ইন্টু ডেল্টা এল ডিভাইডেড বাই এল হোল স্কোয়ার। এই দুটাকে আমি একসাথে করলাম আর কি। তাহলে দেখো এটা কি আসলো, হাফ ইন্টু ওয়াই ইন্টু ডেল্টা এল বাই এল, এটাকে আমরা কি বলতাম, বিকৃতি। তাহলে বিকৃতি হোল স্কোয়ার ইন্টু ভি। তাহলে দেখো এই তারটাকে, এল দৈর্ঘ্যের একটা তার আছিল, এই তারটাকে ডেল্টা এল পরিমাণ যদি প্রসারণ করা হয়, এর ফলে যদি আমাকে এফ বল প্রয়োগ করতে হয়, তাহলে সেই বল দ্বারা কৃত কাজ কি হবে, হাফ ইন্টু এই যে বস্তুটা আছে অর্থাৎ এই যে তারটা আছে তার ইয়ংয়ের গুণাঙ্ক ইন্টু এই বিকৃতির হোল স্কোয়ার ইন্টু এই তারের আয়তন। এখন এই তারটাকে এইখান থেকে এইখানে প্রসারিত করতে যে পরিমাণ কাজ হয় সেইটাই এই তারে এই অবস্থানে সঞ্চিত বিভব শক্তি হিসেবে থাকে। তাহলে কি, আবার শোনো, যে এই তারটাকে ডেল এল পরিমাণ যদি প্রসারণ বা সংকোচন করা হয় অর্থাৎ ডেল এল পরিমাণ যদি তার দৈর্ঘ্যের পরিবর্তন করা হয়, তাহলে ওই ডেল এল পরিমাণ দৈর্ঘ্য পরিবর্তন করার জন্য যে পরিমাণ কাজ করা লাগে সেই পরিমাণকৃত কাজটাই ওই বস্তুতে বিভব শক্তি হিসেবে সঞ্চিত থাকে। ঠিক আছে, তাহলে এইটা হলো কি, এই অবস্থায় এই তারে সঞ্চিত বিভব শক্তি। ঠিক আছে, এখন এটাকে যদি আমি আয়তন দ্বারা ভাগ দিয়ে দিই তাহলে কি হয় দেখো, তাহলে দেখো
এই তারের সঞ্চিত মোট বিভব শক্তি কি হবে, হাফ ইন্টু ইয়ংয়ের গুণাঙ্ক ইন্টু বিকৃতি স্কোয়ার ইন্টু আয়তন। তাহলে আয়তন দ্বারা উভয় পক্ষকে ভাগ দিয়ে দিলে ইকে বাই ভি হাফ ইন্টু ওয়াই ইন্টু বিকৃতি হোল স্কোয়ার। তাহলে এইটাকে বলে শক্তি ঘনত্ব বা একক আয়তনের সঞ্চিত বিভব শক্তি। ঠিক আছে, এটাকে কি বলে, শক্তি ঘনত্ব বা একক আয়তনে বিভব শক্তি। তাহলে আবার বলতেছি দেখো, তাহলে একটা ধরো এল দৈর্ঘ্যের একটা তার আছে, সেই তারকে যদি আমি ডেল এল পরিমাণ বিকৃত করি, তাহলে এই বিকৃতির ফলে ওই তারে কি পরিমাণ বিভব শক্তি সঞ্চিত থাকবে, সেটা হচ্ছে হাফ ইন্টু ওয়াই ইন্টু বিকৃতি স্কোয়ার ইন্টু ভি। আর আমি যদি বলি একক আয়তনে কি পরিমাণ বিভব শক্তি সঞ্চিত থাকবে, সেটা হবে হাফ ইন্টু ওয়াই ইন্টু বিকৃতি স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা তোমাদের মনে থাকার কথা ওয়াই সমান সমান কি, পীড়ন বাই বিকৃতি। তাহলে আমরা লিখতে পারি দেখো হাফ ইন্টু পীড়ন ডিভাইডেড বাই বিকৃতি ইন্টু বিকৃতি হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমাদের আলটিমেটলি কি থাকতেছে, একক আয়তনে সঞ্চিত বিভব শক্তি বা শক্তি ঘনত্ব সমান হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। তাহলে এইটাও আর একটা গুরুত্বপূর্ণ সূত্র, এইটা দিয়ে আসলে তোমাদেরকে এই সব অঙ্ক করতে হবে। তাহলে এই চ্যাপ্টারের যে পীড়ন বিকৃতির যে চ্যাপ্টারটা আছে, অর্থাৎ স্থিতিস্থাপকতার যে চ্যাপ্টারটা আছে, সেইখান থেকে কি আসবে, শক্তি ঘনত্ব বা একক আয়তনে সঞ্চিত শক্তি। সেই শক্তি ঘনত্ব বা একক আয়তনে সঞ্চিত শক্তিটা কি হবে, হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। ঠিক আছে, আর যদি মোট শক্তি বের করতে বলে তাহলে সেটা কি হবে, হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি ইন্টু আয়তন। আয়তন কিভাবে বের করবা, আয়তন বের করতে হইলে তোমাকে তাহলে কি করতে হবে, দেখো ক্ষেত্রফল আর দৈর্ঘ্য দিয়ে গুণ করতে হবে। তাহলে ক্ষেত্রফল আর দৈর্ঘ্যকে যদি গুণ করি তাহলে আমি কি পেয়ে যাব, আয়তন পেয়ে যাব। ঠিক আছে, আমরা এটা দৈর্ঘ্য বিকৃতির ক্ষেত্রে প্রমাণ করলাম, আকার বিকৃতি কৃন্তন বিকৃতির ক্ষেত্রেও এটা প্রমাণ করা যায়। আমরা সেটা করব না। তাহলে আমরা আলটিমেটলি কি সলিউশনে আসলাম, যে কোনো একটা বস্তুকে যদি বিকৃত করা হয়, কোনো একটা বস্তুকে যদি বাহ্যিক বল বা বিকৃতকারী বল প্রয়োগ করে বিকৃত করা হয়, তাহলে ওই বস্তুতে একক আয়তনে সঞ্চিত শক্তি বা শক্তি ঘনত্ব কি হবে, হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। আর যদি মোট শক্তি বের করতে বলে তাহলে সেটা কি হবে, হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি ইন্টু আয়তন। ঠিক আছে, এখন দেখো তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে এইখানে যে আমি করলাম যে একটা তার আছে এল দৈর্ঘ্যের, সেই তারটাকে যদি আমি ডেল এল পরিমাণ প্রসারণ বা সংকোচন করি, অর্থাৎ দৈর্ঘ্যের পরিবর্তন করি, তাহলে ওই দৈর্ঘ্য পরিবর্তন করতে যে পরিমাণ কাজ করা লাগে সেটাই হচ্ছে ওই তারে সঞ্চিত বিভব শক্তি। এইটা আমি কিভাবে বললাম, ঠিক আছে, যে আমি কাজ করলাম সেই কাজটা কেন বিভব শক্তি হিসেবে সঞ্চিত থাকবে, সেটা কিন্তু তোমরা অলরেডি কাজ ক্ষমতা শক্তি চ্যাপ্টারে পড়ে আসছো, হয়তোবা তোমরা খেয়াল করো নাই। ঠিক আছে, আসলে বিভব শক্তির সংজ্ঞাটা কি, বিভব শক্তির আসলে মেইন সংজ্ঞাটা হচ্ছে যে কোনো একটা বস্তুর উপরে যদি সংরক্ষণশীল বল কাজ করে, তোমরা কাজ ক্ষমতা শক্তি চ্যাপ্টারে আবার ফিরে যাও, সেখানে আবার একটু দেখো সংরক্ষণশীল বল অসংরক্ষণশীল বলটা কি। ঠিক আছে, তাহলে কোনো একটা বস্তুর উপরে যদি সংরক্ষণশীল বল কাজ করে, তাহলে ওই সংরক্ষণশীল বল দ্বারা যদি কাজ সম্পন্ন হয়, ঠিক আছে, ওই সংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজ তার যদি আমি মাইনাস নেই, সেটাই হবে ওই বস্তুর বিভব শক্তি। বা বিপরীতভাবে আমি বলতে পারি, কোনো বস্তুর উপরে যদি একটা সংরক্ষণশীল বল কাজ করে, সেই সংরক্ষণশীল বলের বিরুদ্ধে একটা যদি বাহ্যিক বল কাজ করে, আবার বলতেছি দেখো, কোনো একটা বস্তুর উপর যদি সংরক্ষণশীল বল কাজ করে, তাহলে ওই সংরক্ষণশীল বলের বিরুদ্ধে যদি কোনো একটা বাহ্যিক ফোর্স কাজ করে ওই বস্তুটা স্মরণ ঘটায়, তাহলে ওই যে বাহ্যিক ফোর্সটা কাজ করলো, ওই বাহ্যিক ফোর্সটা যে পরিমাণ কাজ করবে সেটাকে বলা হবে ওই বস্তুর বিভব শক্তি। একটু কঠিন লাগতেছে কথাগুলা, একটু আমরা দেখি, তাহলে তোমরা আশা করি বুঝতে পারবা। মনে করো এইটা হচ্ছে ভূমি, ঠিক আছে, এই ভূমিতে একটা
এম ভরের একটা বস্তু আছে, এই এম ভরের বস্তুটারকে তুমি করলা কি এক্স পরিমাণ উপরে উঠালা, ভূমি থেকে এক্স পরিমাণ উপরে উঠালা। তুমি এক্স পরিমাণ উপরে উঠানোর ফলে বস্তুটা ধরো এখানে আছে, এখন দেখো বস্তুটা স্মরণ হয়েছে আর তুমি বস্তুটাকে বল প্রয়োগ করে স্মরণ করাইছো, তাহলে নিশ্চয়ই তুমি একটা কাজ করছো, ঠিক আছে না? এখন তুমি যে কাজটা করছো সেটা কিন্তু একটা সংরক্ষণশীল বলের বিরুদ্ধে কাজ করছো। কোন সংরক্ষণশীল বলের বিরুদ্ধে কাজ করছো? সেটা হচ্ছে অভিকর্ষ বল। এই বস্তুটার উপরে কিন্তু নিচের দিকে এমজি অভিকর্ষ বল কাজ করতেছে। তাহলে অভিকর্ষ বল কাজ করতেছে কোন দিকে? নিচের দিকে। তুমি এই অভিকর্ষ বলের বিরুদ্ধে বস্তুটাকে এক্স পরিমাণ স্মরণ করাইছো, ঠিক আছে? তুমি অভিকর্ষ বলের বিরুদ্ধে বস্তুটাকে এক্স পরিমাণ স্মরণ করাইছো, তার মানে তুমি একটা সংরক্ষণশীল বলের বিরুদ্ধে একটা বস্তুতে বল প্রয়োগ করে স্মরণ ঘটাইছো। দেখো তাহলে কি হলো, এই বস্তুটাকে তুমি সংরক্ষণশীল বল অভিকর্ষ বলের বিরুদ্ধে বল প্রয়োগ করে স্মরণ ঘটাইছো। তাহলে তোমার দ্বারা যে কৃতকাজ এইখানে সেইটাই হবে কি এই বস্তুর এইখানে বিভব শক্তি, ঠিক আছে না? তোমরা সবাই জানো এই বস্তুর এখানে বিভব শক্তি কত? mgx, ঠিক না? এখন দেখো তুমি যখন অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করবা তখন কিন্তু তোমাকে সেই অভিকর্ষ বলের সমমানে কিন্তু বিপরীত দিকে বল প্রয়োগ করতে হবে। তাহলে একটা বস্তু এখানে আছে, তার নিচের দিকে এমজি বল কাজ করতেছে, তুমি তাকে যদি সমবেগে বা আস্তে আস্তে উপরে উঠাইতে চাও তাহলে তোমাকে কি করতে হবে? সেই ঠিক এমজি মানে বল উপরের দিকে প্রয়োগ করতে হবে। তার মানে তুমি একটা এই দিক বরাবর এমজি বল প্রয়োগ করে বস্তুটাকে এইখান থেকে এক্স পরিমাণ স্মরণ ঘটাইছো। তাহলে তোমার বলের দিক আর স্মরণের দিক এক, তাহলে তোমার বল দ্বারা কৃত কাজ কি হবে? এমজি এক্স, ঠিক আছে? তাহলে তোমার বল দ্বারা কৃত কাজ সেইটাই কিন্তু এই বস্তুর বিভব শক্তি হিসেবে সঞ্চিত থাকবে এখানে। আরেকটা কথা আমি বলছি যে সংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজের মাইনাস। এখন দেখো এই বস্তুটাতে কিন্তু অভিকর্ষ বলের জন্য একটা কাজ আছে, ঠিক আছে? তাহলে অভিকর্ষ বলের জন্য কাজ কিভাবে হইল? দেখো অভিকর্ষ বল কাজ করতেছে নিচের দিকে আর বস্তু স্মরণ হইতেছে উপরের দিকে, ঠিক আছে না? অভিকর্ষ বল কাজ করতেছে নিচের দিকে আর বস্তু স্মরণ হলো উপরের দিকে। তাহলে আমি যদি বলি অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ কি হবে, তাহলে তুমি বলবো অবশ্যই মাইনাস এমজি এক্স, ঠিক না? কারণ এই দুইটার বল এবং স্মরণের মধ্যবর্তী কোণ কত? 180 ডিগ্রি। তাহলে কজ 180 ডিগ্রি মানে কি -1, তাহলে কি হবে এমজি ইন্টু -1 বা মাইনাস এমজি এক্স। এটা কোন বল দ্বারা কৃত কাজ? অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ। কখন? যখন বস্তুটাকে ভূমি থেকে এক্স উপরে উঠানো হবে। আর তোমার বল দ্বারা কৃত কাজটা কি? এমজি এক্স, ঠিক আছে? তাহলে তোমার বল দ্বারা যে কৃত কাজ, তোমার বলটা কোন বলের বিরুদ্ধে কাজ করতেছে? একটা সংরক্ষণশীল বল অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করতেছে। এই কারণে তোমার বল দ্বারা যে কৃত কাজ সেটা হবে বস্তুর বিভব শক্তি। আরেকটা বিভব শক্তির সংজ্ঞা কি? সংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজের মাইনাস। দেখো অভিকর্ষ বল দ্বারা কৃত কাজটা কত? মাইনাস এমজি এক্স। তাহলে এটার আগে যদি আমি মাইনাস নেই তাহলে মাইনাস এমজি এক্স, তার আগে কি নিতে হবে? মাইনাস। এটা হচ্ছে একটা সংরক্ষণশীল বল অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ, তার আগে আমি কি নিলাম? মাইনাস নিলাম। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। তাহলে এইটা হচ্ছে বস্তুর বিভব শক্তি। দেখো মিলছে? তোমার বল দ্বারা কৃত কাজ, তোমার বলটা কোন বলের বিরুদ্ধে কাজ করতে হবে? একটা সংরক্ষণশীল বলের বিরুদ্ধে কাজ করতে হবে। আবার দেখো একটা সংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজ, তার আগে মাইনাস নিলাম, তাহলে কি পেতেছি? আমি বিভব শক্তি পাইতেছি। আচ্ছা এটা আরেকটু গভীরে যাই আমরা। ধরো এটা হচ্ছে ভূমি, একটা বস্তুকে তুমি এখানে ছেড়ে দিলা, তার ফলে বস্তুটা এক্স মিটার নিচে গেল। এখন তোমরা জানো যে ভূমি থেকে এক্স মিটার নিচে এই বিন্দুতে তার বিভব শক্তি কত হবে? মাইনাস এমজি এক্স, ঠিক আছে না? তাহলে দেখো তো এই বিন্দু থেকে এইখানে আসতে সংরক্ষণশীল বল দ্বারা কি পরিমাণ কাজ করা হয়েছে? দেখো এই ক্ষেত্রে কিন্তু অভিকর্ষ বলও নিচের দিকে, বস্তুর স্মরণও কোন দিকে? নিচের দিকে। তাহলে এই ক্ষেত্রে কৃত কাজটা কি হবে? এমজি এক্স। এমজি এক্সটা এই ক্ষেত্রে কি? অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ।
তাহলে সংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজ আসলো। তাহলে তার আগে যদি আমি একটা মাইনাস নিয়ে নেই তাহলে সেটাই হবে কি বস্তুর বিভব শক্তি। তাহলে এটা হচ্ছে বস্তুর বিভব শক্তি। মিলল? মাইনাস mgx। ঠিক আছে, এখন আশা করি তোমরা বিভব শক্তি কনসেপ্টটা বুঝতে পারছো এবং বিভব শক্তির সাথে কৃত কাজের কী সম্পর্ক সেটাও বুঝতে পারছো। তাহলে দেখো, যখন একটা বস্তু বা তার বা স্প্রিং যেটাই হোক স্বাভাবিক অবস্থায় থাকবে, তারপরে তুমি কি করলা, এইটাকে টানলা, ঠিক আছে, এইটাকে টানলা, তার মানে দেখো তুমি যখন এটাকে টানবা তখন কিন্তু এই বস্তুর ভেতরে একটা বল তৈরি হবে, সেটাকে কি বলি আমরা, রিস্টোরিং ফোর্স, ঠিক না? তুমি যখন বস্তুটাকে এই দিকে এফ বলে টানবা, এই দিকে সমমানের বিপরীতমুখী একটা রিস্টোরিং ফোর্স তৈরি হবে। এখন দেখো, এই যে রিস্টোরিং ফোর্সটা আছে সেটা হচ্ছে কি এক ধরনের সংরক্ষণশীল বল। এখন যেহেতু তুমি এইটাকে এইখান থেকে এইখানে নিয়ে আসছো, তার মানে এইটুক স্মরণ ঘটাইছো কার বিরুদ্ধে, রিস্টোরিং ফোর্সের বিরুদ্ধে। তার ফলে এই অর্থাৎ এইখান থেকে এইখানে আনছো কার বিরুদ্ধে, রিস্টোরিং ফোর্সের বিরুদ্ধে। তাহলে তোমার বল দ্বারা এইখান থেকে এইখানে আনতে যে পরিমাণ কৃত কাজ হবে সেইটাই তো এই বস্তুতে সঞ্চিত বিভব শক্তি হবে। ঠিক আছে না? একটু আগে কিন্তু আমরা এইটাই দেখলাম। তাহলে দেখো, তোমার বল দ্বারা এই বস্তুটাকে এইখান থেকে এইখানে আনতে যে পরিমাণ কৃত কাজ হয়েছে সেটাই এই বস্তুতে বিভব শক্তি হিসেবে সঞ্চিত থাকবে। কেন সঞ্চিত থাকবে? কারণ তুমি যে কাজটা করছো সেটা কার বিরুদ্ধে কাজ করছো, একটা সংরক্ষণশীল বলের বিরুদ্ধে করছো। তাহলে একটা জিনিস খেয়াল করো যে তোমার বল দ্বারা যে কৃত কাজ আর এই রিস্টোরিং ফোর্স দ্বারা কৃত কাজ সেটা কি পরস্পর মাইনাস হবে কিন্তু। ঠিক আছে? আচ্ছা, এত ঝামেলার ভিতরে যাওয়ার দরকার নাই। দেখো তাহলে কি হইলো কথাটা, যে রিস্টোরিং ফোর্স এক ধরনের কি ধরনের বল, সংরক্ষণশীল বল। তাহলে তুমি রিস্টোরিং ফোর্সের বিরুদ্ধে বল প্রয়োগ করে এইটাকে ডেলেল পরিমাণ প্রসারিত করছো, এইটাই তো একটা মনে করো যে স্মরণ, ঠিক না? তাহলে ডেলেল পরিমাণ যেহেতু এই একটা সংরক্ষণশীল বলের বিরুদ্ধে তুমি প্রসারণ করছো বা স্মরণ ঘটাইছো, তাহলে নিশ্চয়ই এখানে একটা বিভব শক্তি সঞ্চিত থাকবে। আচ্ছা, এখন তোমাদের কাজ ক্ষমতা ও শক্তি চ্যাপ্টারে আরেকটা কনফিউশন দূর করি আমরা। দেখো, ওই একই উদাহরণে যাচ্ছি আমরা। এটা হচ্ছে ভূমি, এখানে একটা এম ভরের বস্তু আছে, সেটাকে তুমি বল প্রয়োগ করে এক্স উপর উঠাইছো। হ্যাঁ, এইখানে তাহলে বস্তুতে সঞ্চিত বিভব শক্তি কি হবে, এমজি এক্স। ঠিক আছে? তাহলে দেখো, তাহলে তোমার বল দ্বারা কৃত কাজ কত, এমজি এক্স। এইখানে বস্তুতে সঞ্চিত বিভব শক্তি যেটা, সেটাই তো তোমার বল দ্বারা কৃত কাজ। তাহলে তোমার বল দ্বারা কৃত কাজ কত, এমজি এক্স। আচ্ছা, তোমাদের কি মনে পড়ে যে তোমরা একটা কাজ শক্তির উপপাদ্য পড়ছো, সেখানে পড়ছো না যে কোনো বস্তুতে কৃত কাজ কি হয়, ওই বস্তুর গতিশক্তির পরিবর্তনের সমান। ঠিক আছে না? তাহলে দেখো, এই বস্তুর এখানে বেগ কত, শূন্য, এখানেও বেগ কত, শূন্য। তাহলে গতিশক্তির কি কোনো পরিবর্তন হইল? গতিশক্তির তো কোনো পরিবর্তন হইল না, কিন্তু আমরা তো কৃত কাজ পাচ্ছি, ঠিক না? তাহলে একটা কনফিউজিং ব্যাপার হয়ে গেল না? আসলে এটা কোনো কনফিউজিং কিছু না। আসলে কাজ শক্তির উপপাদ্যটা কি? কাজ শক্তির উপপাদ্যটা হচ্ছে কোনো বস্তুর উপরে যতগুলো বল কাজ করতেছে সকল বল দ্বারা কৃত মোট কাজ ওই বস্তুর গতিশক্তির পরিবর্তনের সমান। ঠিক আছে? আবার শোনো কথাটা, যে কোনো বস্তুর উপর যতগুলো বল কাজ করতেছে সকল বল দ্বারা কৃত কাজ বা সকল বল দ্বারা কৃত মোট কাজ সেটা হচ্ছে বস্তুর গতিশক্তির পরিবর্তনের সমান। দেখো, বস্তুটাকে যখন তুমি এইখান থেকে এইখানে উঠাইলা, বস্তুর উপর কি কি বল কাজ করতেছে? বস্তুর উপর দুইটা বল কাজ করতেছে, একটা হচ্ছে নিচের দিকে এমজি আর একটা হচ্ছে উপরের দিকে এমজি। এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে ভাইয়া, বস্তুটা তো নিচের দিকেও এমজি পরিমাণ বল কাজ করতেছে, উপরের দিকেও এমজি বল পরিমাণ বল কাজ করতেছে, তাহলে লব্ধি বল তো শূন্য, তাহলে বস্তুটা এইখান থেকে এইখানে গেল কিভাবে? ঠিক আছে না? এখন দেখো, নিউটনের সূত্র কিন্তু তোমরা পড়ছো, লব্ধি বল যদি শূন্য হয় তাহলে ওই বস্তুর লব্ধি ত্বরণ শূন্য হবে। ঠিক আছে? ওই বস্তুর বেগ কিন্তু শূন্য হবে না। খেয়াল করো, লব্ধি বল যদি শূন্য হয় তাহলে লব্ধির ত্বরণ শূন্য হবে, লব্ধি বেগ কিন্তু শূন্য হবে না। ঠিক আছে?
তাহলে তুমি যখন ফার্স্ট এটাকে একটু উঠাইছো তখন কিন্তু একটু বেগ দিয়ে ফেলছো, তারপরে তুমি আস্তে আস্তে যখন উপরে উঠাইতেছো তখন কিন্তু সেই সম বল অর্থাৎ এমজি পরিমাণ বল দিয়ে উপরে উঠাইতেছো। তুমি যখন বস্তুটা ভূমি থেকে একটু উপরে উঠাইছো হাত দিয়েই, তখন বস্তুটা তুমি একটা পরিমাণ বেগ দিয়ে দিছো, ঠিক আছে। তারপরে তুমি কি করছো, ওই এমজি এর সমমানের বল আস্তে আস্তে আর কি প্রয়োগ করতেছো বস্তুর উপরে উপরের দিকে। তাহলে তখন কি হয়, ওই যে তুমি একটু বেগ দিয়ে দিছো তখন বস্তুটা কি হবে, সমবেগে যাবে। কতক্ষণ সমবেগে যাবে, যতক্ষণ তুমি এই এমজি মানের সমমানের বল উপরের দিকে প্রয়োগ করতে থাকবা ততক্ষণ। কেন, ততক্ষণ কি এই যে নিচের দিকের এমজি আর উপরের দিকে এমজি পরস্পরকে ক্রস করে দিয়ে লব্ধি বল শূন্য হবে, আর ওই যে সে বেগটা পাইছে সেই বেগের কারণে সে উপরের দিকে উঠতে থাকবে। এখন কোনো কারণে যদি তুমি ধরো এই উপরের দিকে এমজি বলটা সরাই নাও, তখন তার লব্ধি বল কি হয়, নিচের দিকে এমজি, তখন সে কী হবে, নিচের দিকে পড়ে যাবে। আবার কোনো কারণে কি হইলো যে তুমি উপরের দিকে খুব দ্রুত উঠাইতেছো বা এমজির চেয়ে বেশি পরিমাণ বল প্রয়োগ করতেছো, তখন হবে কি বস্তুটা খুব তাড়াতাড়ি উপরের দিকে উঠে যাবে, ঠিক আছে। তখন কিন্তু সমবেগ উঠবে না, তখন বস্তুটা একটা ত্বরণের উপরে উঠবে। কিন্তু আমরা যখন এই বিভব শক্তি বের করি বা অভিকর্ষ বলের বিরুদ্ধে বল দ্বারা কাজ বের করি, তখন বস্তুটাকে খুব ধীরে ধীরে সমবেগে উঠাই, ঠিক আছে। এই জন্য কি হয়, নিচের দিকে যে পরিমাণ বল কাজ করতেছে এমজি, উপরের দিকেও সেম পরিমাণ এমজি পরিমাণ বল কাজ করতেছে। আচ্ছা, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছি, আশা করি তোমরা আর কি ফোকাস থাকবে এখানে। আমাদের মেইন ফোকাস ছিল কি, কাজ শক্তির উপপাদ্য। তাহলে দেখো এই বস্তুর উপরে সাইমালটেনিয়াসলি দুইটা ফোর্স কাজ করতেছে, একটা হচ্ছে নিচের দিকে এমজি আর একটা হচ্ছে উপরের দিকে এমজি। কখন, যখন বস্তুটাকে এই নিচ থেকে এই এই জায়গায় উঠানো হয় তখন। তাহলে এইখান থেকে এইখানে উঠানোর ফলে, বস্তুটাকে এইখান থেকে এইখানে উঠানোর ফলে, অর্থাৎ বস্তুটাকে এক্স পরিমাণ সরণ ঘটানোর ফলে আমার বল দ্বারা কৃত কাজ কী হবে, এমজিএক্স। এমজিএক্সটা কি, আমার বল দ্বারা কৃত কাজ। আর এই যে অভিকর্ষ বলটা কাজ করতেছে তার দ্বারা কৃত কাজটা কী হবে, মাইনাস এমজিএক্স। তাহলে এই বস্তুর উপরে দুইটা বল কাজ করতেছে, একটা হচ্ছে আমার কর্তৃক প্রযুক্ত বল, সেটা হচ্ছে উপরের দিকে এমজি, আর একটা হবে অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ, যে অভিকর্ষ বলটা কাজ করতেছে কোন দিকে, নিচের দিকে। তাহলে অভিকর্ষ বল দ্বারা কৃত কাজটা কি হইতেছে, মাইনাস এমজিএক্স, আর আমার বল দ্বারা কৃত কাজটা কি হইতেছে, প্লাস এমজিএক্স। তাহলে দুইটা বল যে কাজ করতেছে, এই দুইটা বল দ্বারা কৃত মোট কাজ কি হবে, এই দুইটার যোগফল, এমজিএক্স যোগ মাইনাস এমজিএক্স। তাহলে এই দুইটার যোগফল হল কি হবে, শূন্য হবে। তাহলে দেখো এই বস্তুটা এইখান থেকে এইখানে ওঠার ফলে তার উপরে যে সকল বল কাজ করতেছিল, সকল বল দ্বারা কৃত মোট কাজ কত হয়েছে, শূন্য হয়েছে। তাহলে আমরা বলতে পারি এই বস্তুটার গতিশক্তির কোনো পরিবর্তন হয় নাই, ঠিক না। মোট কৃত কাজ যদি শূন্য হয় তাহলে গতিশক্তির পরিবর্তনও শূন্য হবে, আর গতিশক্তির যদি পরিবর্তন থাকে তাহলে অবশ্যই কৃত কাজ থাকবে, ঠিক না। কৃত কাজ থাকবে মানে কি, যত বল কাজ করতেছে সকল বল দ্বারা কৃত মোট কাজের একটা কিছু একটা থাকবে। এখানে শূন্য হইতেছে যেহেতু, সেহেতু কোনো গতিশক্তির পরিবর্তন নাই। আমরা তো তাই দেখতেছি, গতিশক্তির কোনো পরিবর্তন নাই।